মাথা খাটিয়ে লগ্নি করে আপনি কর তো বাঁচালেন, এবার হাতে সেই যে টাকাটা আসছে সেটা থেকে আপনি সবচেয়ে বেশি মুনাফা কি করবেন দেখুন। নোট বাতিলের ক্ষতে মলম দিতে আগামী অর্থবর্ষে আয়করের নতুন ছাড় ঘোষণা করেছেন অরুণ জেটলি। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আয়ে করের হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। 3 লাখ টাকা পর্যন্ত আয়ে মিলবে 2500 টাকা বিশেষ কর ছাড়, মানে 3 লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। ব্যাংকে সুদ কমছে, তাতে বাড়তি টাকা এলেও প্রথাগত সঞ্চয় এখন আর তেমন লাভের নয়। ঝুঁকি থাকলেও সাধারণ মানুষ যাচ্ছেন শেয়ার বাজারে। কর বাঁচিয়ে বাড়তি টাকায় আপনি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কিনতে পারেন। রেলের সহযোগী সংস্থা ইরকন, আইআরসিটিসি, আইআরএফসির শেয়ার বাজারে ছাড়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার ছেড়ে 72,500 কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে কেন্দ্র। ফলে রেল পিএসইউ এর আইপিও এর দিকে নজর রাখতেই পারেন আপনি। একাধিক নতুন ক্ষেত্রে লগ্নির রাস্তা খুলে দিয়েছে এবারের বাজেট। ন্যাশনাল পেনশন স্কিমে টাকা রাখার সীমা 10% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। ন্যাশনাল পেনশন স্কিমের সঞ্চয়ে 25% পর্যন্ত টাকা তুললে আপনাকে কর দিতে হবে না। জমি বাড়ির দীর্ঘমেয়াদী মূলধনির লাভ করের সময়সীমা 3 বছর থেকে কমিয়ে 2 বছর করা হয়েছে। ফলে 2 বছর আগে কেনা জমি বাড়ির ওপর ভালো দাম পেলে আপনি এখনই তা বেচে দিতে পারেন। আপনার ব্যবসার পরিমাণ যদি বছরে 50 কোটি টাকার কম হয়, তাহলে 30%-এর বদলে আপনাকে 25% কর দিতে হবে। চাকরি বা ব্যবসা সূত্রে আপনাকে কি নিয়মিত ট্রেনে যাতায়াত করতে হয়? তাহলে এবার থেকে আইআরসিটিসির মাধ্যমে শুধু অনলাইনে টিকিট কাটুন। সার্ভিস চার্জ তুলে দিয়েছেন অরুণ জেটলি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, আমি তাদের কাছে যাব। শুধু বিরতিতে যাওয়ার আগে যারা ফোন করেছিলেন তাদের প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে নিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রসেনজিৎ বাবু একজন ফোন করেছিলেন যে সবে রিটায়ার করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, সেই টাকাটা তিনি কিভাবে কাজে লাগাতে পারেন? দেখুন, আমি ওনার জন্যে অ্যাটলিস্ট 50% বলবো। আমাদের লাইফ ইন্স্যুরেন্সের থেকে বাজেট থেকে একখানে অ্যালোকেশন রয়েছে বরিষ্ঠ পেনশন যোজনা বলে, ওখানে আপনাকে 8% অ্যাসিওর দেওয়া হবে। ওখানে আপনার বেশ কিছু টাকা রেখে দেওয়া উচিত। আর আপনাকে কিন্তু অন্য জায়গায় একটু ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ভালো করে রেকর্ড দেখে নেবেন, ভালো করে ডিভিডেন্ড পেইং রেকর্ড দেখে নেবেন, ভালো করে আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন, ওরকম কোনো জায়গায় আপনার টাকা রেখে দেওয়া দরকার। প্লাস আপনার কিন্তু ব্যাংকেও কিছু নতুন সরঞ্জাম আনা হয়েছে, যেখানে আপনার ইনকামটা কিন্তু বেশ কিছু অ্যামাউন্ট অবধি ট্যাক্স ফ্রি। এই তিনটে মিলিয়ে যদি আপনি আপনার লগ্নি করেন, তাহলে আমার মনে হয় মোটামুটি করে আপনার যা দরকার পুষিয়ে যাবে। আর দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছে। ডিক্লেয়ার করেছে যে কত টাকা এফডি করলে 8% পাবেন সিনিয়র সিটিজেন। এই 31 ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট করেছে। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। মোহন দাস মহাপাত্র রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার, আমি মোহর দাস মহাপাত্র। বলুন প্লিজ। হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি এনপিএস এ ইনভেস্টমেন্ট করেছি আর এটিসি তে পিপিএফ এ করেছি, আর তাছাড়া মেডিকেল মানে প্রিমিয়ামে আছে। এছাড়া আমি আর কোথায় ইনভেস্ট করতে পারি ট্যাক্স সেভিংস এর জন্য? ধন্যবাদ, আমি এই প্রশ্নের উত্তর নেব। মিস্টার জৈনের কাছে আসবো। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, অভিজিৎ বিট, বলুন প্লিজ। হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি, অভিজিৎ বিট। বলুন। আমার একটা প্রশ্ন আছে, যেটা 87A তে রিবেট ছিল 2000 টাকা। হ্যাঁ বলুন। আন্ডার সেকশন 87A তে 2000 টাকা যেটা রিবেট ছিল, সেটা আমি লাস্ট ইয়ারও আমার 15,600 ট্যাক্স হয়েছিল, তার থেকে মাইনাস হয়ে 13,600 আমার ট্যাক্স হয়েছিল। তো এবার যে একটা শুনলাম 3 লাখ পর্যন্ত রিবেট আছে, তার মানে আমার যদি 5 লাখ টাকার উপর ইনকাম হয়, তার বার্ষিক আমি কি রিবেটটা পাবো না? ধন্যবাদ, আমি এই প্রশ্নের উত্তর নেব প্রসেনজিৎ বাবুর কাছে। আমি তার আগে আগের দর্শক মোহর, তার প্রশ্নটা নিয়ে মিস্টার জৈনের কাছে আসবো। পরেরটা আগে করে দিই। পরেরটা আচ্ছা বলুন প্লিজ। এটা দেখুন, যে ট্যাক্স রিবেটের কথা আপনি বললেন, যে গত বছর ছিল ওটা 5,000 টাকা, 2,000 ছিল না। আর এবার যেটা করে দেওয়া হয়েছে কম করে 2,500 টাকা করে দেওয়া হয়েছে, মানে এটা পরের বছর জন্য। এই বছর 31 মার্চ 2017 অবধি 5,000 পাবেন। তো এই অনুযায়ী আপনি ট্যাক্স প্ল্যানিং করুন। প্রসেনজিৎ বাবুর কাছে আসবো মোহরের প্রশ্নটা নিয়ে, যে আর কোন জায়গায় উনি ইন্টেলিজেন্স খুব ভালো, ইন্টেলিজেন্টলি আপনি নিবেশ করেছেন। আপনার এনপিএস এ রাখা আছে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্সে রাখা আছে, আর আপনার ট্যাক্স সেভিং এর জন্য যদি আপনি ইএলএসএস বলে যে স্কিমগুলো হয় তার মধ্যে যদি আপনি
নিবেশ করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার হয়। আর আমি শুনতে পেলাম না, আমি মনে করতে পারছি না আপনি পিপিএফ করেছেন কিনা। পিপিএফটা শুনলাম না সম্ভবত। শুনলাম না। আপনার যদি 100 টাকা থাকে তাহলে আমার মনে হয় আপনার 50 রুপিস আপনার ইএলএসএস প্রোডাক্টে করা উচিত। যখন ইএলএসএস এ যাবেন সারাক্ষণ মনে রাখবেন যেন আপনার ডিভিডেন্ড অপশনে যান, গ্রোথ অপশনে যেন না যান। আমি মিস্টার জৈনের কাছে বিরতির আগে আরেক দর্শক প্রশ্ন করেছিলেন যে তিনি জীবন বীমা সম্পর্কে জানতে চাইছিলেন যে সেখানে বুদ্ধি করে কিভাবে বিনিয়োগ করা যেতে পারে, এই সম্পর্কে কোনো সাজেশন প্লিজ। জীবন বীমার একটু আগে প্রসেনজিৎ বাবু বলেছিলেন যে একটা স্কিম এসছে নতুন, ওটাতে করলে মিনিমাম 8% রিটার্ন পাবেন। না, ওটা এপ্রিল থেকে আসবে। হ্যাঁ, এপ্রিল থেকে আসবে। Right. তো ওটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এলআইসির যে বিভিন্ন স্কিম আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের, ওর মধ্যে ওরা যারা অ্যাডভাইজার আছে, এজেন্ট আছে, ওরা সব রিটার্ন আপনাকে শো করবে যে কোন স্কিমে কি রিটার্ন আছে। আমার মনে হচ্ছে ওর মধ্যে যেটা আপনার যে এজ আছে কিংবা বাচ্চাদের যারা বিএটি কিংবা এডুকেশনের ব্যাপার আছে, ওসব জিনিসটা চিন্তা ভাবনা করে আপনি একটা প্রোডাক্ট তার মধ্যে বেছে নেবেন যেটা আপনাকে খুব সুইটেবল হয়, ওর মধ্যে ইনভেস্ট করা কিংবা পলিসিতে প্রিমিয়াম দেওয়া ভালো হবে। আমি আসবো সুমন দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ সুমন। বলছি 1 লাখ টাকা যদি এলআইসি রাখি তো 1 লাখে কত টাকা পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। নির্দিষ্টভাবে 1 লক্ষ টাকা যদি উনি জীবন বীমা করেন, না, আপনি যদি জীবন বীমা করেন তাহলে আপনি কিন্তু বীমা করছেন, ওটা কিন্তু নিবেশ করছেন না। যদি আপনি বীমা করেন তাহলে আমি বলবো যে আপনি সিম্পল টার্ম ইন্স্যুরেন্সে যান। ওটার থেকে ওটার যা খরচা হবে আপনার টেকনিক্যালি মানে এলআইসি কিন্তু 6.5%-এর বেশি কোনো এন্ডাউমেন্ট প্রোডাক্ট, নট এলআইসি সরি, এনি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এন্ডাউমেন্ট প্রোডাক্টে 6.5%-এর বেশি দিতে পারে না। তো আপনার যদি বীমা যদি দরকার হয় তাহলে আপনি বীমা করান, যদি আপনি নিবেশ করাতে চান তাহলে কিন্তু আপনাকে অন্য প্রোডাক্ট দেখতে হবে। আমি একটু শেয়ারে বিনিয়োগ সম্পর্কে মিস্টার জৈনের কাছে জানতে চাইবো, কারণ অনেকেরই ইন্টারেস্ট রয়েছে শেয়ার মার্কেটে। সেখানে দাঁড়িয়ে কোন দিকগুলো মাথায় রাখতে হবে? সেদিকে কোম্পানির ট্র্যাক রেকর্ড যেটা আছে, মানে কি ওদের প্রফিট হচ্ছে গত 3 বছরে, কীভাবে ডিভিডেন্ড দিচ্ছে, ইনভেস্টার সঙ্গে কীরকম ওদের বিহেভিয়ার আছে, মানে দে আর সাম কোম্পানিজ উইচ আর ভেরি গুড ফর দ্য ইনভেস্টার্স। আমি আসবো অরুণাবু জানা টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আচ্ছা, আমি বলছিলাম আমার হাউস বিল্ডিং লোন একটা স্যাংশন হয়েছে, তা আমি ওই লোনের ক্ষেত্রে কিরকম ভাবে কর মানে ট্যাক্সের বেনিফিটটা পেতে পারি? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর নেব। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তার বক্তব্যটা একটু শুনে নেব, বলুন প্লিজ। সুনীল রায়। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সুনীল রায় বসিরহাট থেকে বলছি। বলুন। বলছি আমি একটা বাড়ি আছে, আমি বাড়িটা বিক্রি দেবো। এখন এই বাড়ি বিক্রি দিলে আমার কি ট্যাক্স দিতে হবে? ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর নেব। আমি প্রথম দর্শকের প্রশ্নটা নিয়ে প্রথমে প্রসেনজিৎ বাবুর কাছে যাব। প্রসেনজিৎ বাবু, উনি জিজ্ঞেস করলেন যে উনি বাড়ি বিক্রি না, করেছেন। প্রথম জনের প্রশ্ন ছিল যে উনি হাউস লোন নিচ্ছেন। আচ্ছা, হাউস লোন নিচ্ছেন। হ্যাঁ, আপনি হাউস লোন যেটা নিচ্ছেন সেটার যে ইন্টারেস্ট আপনি পে করছেন, মানে আপনি যে প্রত্যেক ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট যেটা দিচ্ছেন, তার মধ্যে আপনি যে হাউস লোনের যে শিডিউলটা পাবেন তার মধ্যে একটা কিন্তু প্রিন্সিপাল রিপেমেন্ট আর একখানা হচ্ছে কি ইন্টারেস্ট কম্পোনেন্ট আপনার দেওয়া থাকে। ইন্টারেস্ট কম্পোনেন্ট কত লিমিট অফ দি ট্যাক্স ফ্রি হয়? 1.5 লাখ ইট ইজ আপ টু 1.5 লাখ রুপিস আ ইয়ার আপনি ইন্টারেস্টটা আপনার ইনকাম ট্যাক্স থেকে কমাতে পারেন। আর তাছাড়া আপনার হাউস লোনের কিন্তু ওরকম কোনো বেনিফিট নেই। এটা কিন্তু মেজর বেনিফিট। যেটা প্রিন্সিপাল রিপেমেন্ট করছে সেটা সেকশন 80C তে প্রিন্সিপাল রিপেমেন্টে আপনার 80C এর মধ্যে আপনি পাবেন। আরেক দর্শকের যে প্রশ্নটা ছিল সুনীল রায়ের, মিস্টার জৈন, যে তিনি একটা বাড়ি আছে, সেই বাড়িটা বিক্রি করতে চান, সেটা ট্যাক্সের আওতায় পড়বে কিনা, সেক্ষেত্রে কি করা যেতে পারে? ক্যাপিটাল গেইনস। এটা দেখুন, খুব চিন্তা ভাবনা করে আপনি ডিসাইড করবেন বাড়ি বিক্রি করবেন, কবে করবেন। কেন ধরুন আপনি একটা বাড়ি 50 লাখ টাকায় সত্যি বিক্রি করলেন, কনভেন্স ডেট 50 লাখ টাকায় হচ্ছে, কিন্তু এখন ইনকাম ট্যাক্স যেটা লাগানো হচ্ছে সেটা 50 লাখ টাকার উপরে না লাগিয়ে যদি স্টাম্প ডিউটি ভ্যালুয়েশন ধরুন 80 লাখ টাকা আছে, তাহলে 80 লাখ টাকা তার সেল প্রাইস ডিম করে মেনে নিয়ে তার উপরে ট্যাক্স লাগানো হবে। আশা করি যে অনেকের মধ্যে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল, দুটো দিক। প্রথমত হচ্ছে যে কিভাবে বৈধ পথে, আমরা কিন্তু বারবার বলছি বৈধ পথে কিছুটা হলেও কর বাঁচানো যায়, কোন কোন জায়গায় ইনভেস্ট করলে, এবং দ্বিতীয়ত এই কর বাঁচিয়ে যে টাকাটা সাশ্রয় হচ্ছে সেটাকেই বা কিভাবে কাজে লাগানো যায় যাতে আরো বেটার বেনিফিট সেটা ফিরে আসতে পারে। আশা করা যায় আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন। আপাতত আমার 24 এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।